আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, শুধু একটা জাতির পিতাই না, তিনি কিন্তু একজন দার্শনিকও ছিলেন। অত বড় দার্শনিক বিশ্ব হয়তো যদি আমি খুঁজে বেড়াই আমরা, তাহলে অত বড় দার্শনিক খুঁজে পাওয়া কঠিন ব্যাপার হবে। কিভাবে তিনি শুরুর থেকে পায়ে পায়ে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হতে পেরেছিলেন, সভাপতি হতে পেরেছিলেন, এবং সভাপতি হওয়ার পর তিনি 6 দফা দিয়ে বাংলাদেশ সৃষ্টির জন্য যে বাস্তব পদক্ষেপগুলো নিয়েছিলেন, এটা আসলেই একজন দার্শনিকের পক্ষে সম্ভব। একসাথে তিনি রাজনীতিবিদ, আর একদিকে তিনি ছিলেন একজন বড় ধরনের দার্শনিক। তার এই দার্শনিকতার বদৌলতেই কিন্তু আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, মাত্র 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। আমাদের হারাতে হয়েছিল 30 লক্ষ বাঙালিকে, যারা অস্ত্র হাতে কেউ যুদ্ধ নিয়েছিলেন, কেউ নির্বিচারে মৃত্যুবরণ করেছিলেন অতর্কিত পাকিস্তানিদের হামলায়, বর্বর বাহিনীর হামলায়, এবং 2 লক্ষ মা বোন ত্যাগ স্বীকার করেছিলেন। সেই সময় তার বিনিময়ে আমরা জাতির জনকের নির্মাণ করছি। জাতির জনক সহ তার পরিবারের যারা 15 আগস্ট শহীদ হয়েছিলেন তাদের, এবং সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ করেছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা ইহকালে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকে স্মরণ করছি আমাদের সেই জাতীয় 4 নেতা যারা মুজিবনগর সরকার গঠনে আলোচনার দ্বার বন্ধ করে দিয়ে ইয়াহিয়া খান চলে যাচ্ছেন। তিনি এ সংবাদও পেয়েছিলেন যে পশ্চিমা শোষক গোষ্ঠীরা অল্প সময়ের মধ্যেই বাঙালিদেরকে অতর্কিত আক্রমণ করবে। তিনি সাথে সাথে বিশিষ্ট নেতৃবৃন্দকে তার পছন্দের এবং যাদের উপর তিনি নির্ভরশীল ছিলেন, বিশ্বাসী, তাদেরকে ডাকলেন। ছিলেন সেখানে তাজউদ্দিন আহমেদ, ছিলেন ঠিক সন্ধ্যার দিকে। সেখানে বিস্তারিত আলাপ আলোচনা করে দিক নির্দেশনা দিলেন কে কোন দায়িত্ব পালন করবে, কিভাবে পালন করবে, কোন পথ অনুসরণ করবে। সকলকে ভাইদেরকে রেখে গেলাম, আপনি মুরব্বী হিসাবে এদেরকে দেখে রাখবেন। আপনারা এখন চলে যান, যার দায়িত্বের জন্য প্রস্তুত। কিন্তু কর্নেল এমএজ ওসমানী যাচ্ছিলেন না, সকলে এক এক করে চলে গেল। তিনি বললেন, আপনাকে রেখে আমি যাব না, আপনারও যেতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আপনি যান, আমি এখানেই থাকবো। ওরা আমাকে মেরে ফেললে আপনারা স্বাধীনতা পাবেন, আমাকে গ্রেপ্তার করলে আপনারা স্বাধীনতা পাবেন, কিন্তু আজকে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে বাংলাদেশকে স্বাধীন করতে অনেক অনেক বেগ পেতে হবে, আপনারা যান। তখন কর্নেল এমএজ ওসমানী চলে গিয়েছিলেন, সঠিকভাবে সকলে দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রমাণ আজকে আমরা পাই যে মুজিবনগর সরকার কিভাবে তারা সেদিন দায়িত্ব পালন করে। এর মধ্যে আমাদের তারা কথা বলেছেন, বক্তৃতা করেছেন, তারা বলে গিয়েছিলেন কেন সেই মেহেরপুরের ভাবে তারা গ্রামের আম্রকাননকে বেছে নেওয়া হয়েছিল। এটাও ছিল একটা, যারা পরবর্তীতে দায়িত্ব পালন করছেন তাদের দূরদৃষ্টিতার একটা নিদর্শন। তো সেদিন যারা সরকার গঠন করেছিলেন তাদের স্মরণ করছি, এবং সেই সাথে আমি আজকে স্মরণ করছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমাদের বক্তারা বলে গিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই অবদানের কথা, তার সেই দক্ষতার কথা, কিভাবে তিনি তাৎক্ষণিকভাবে ভারতের পার্লামেন্টকে ডেকে আমাদের আশ্রয় দিয়েছিলেন সরকারি অনুমোদন নিয়ে। 26শে মার্চ রাত্রের মধ্যে 50,000 লোক সেখানে পৌঁছে গেল। তাদের থাকতে খেতে দিতে হবে, সরকারি তহবিল থেকে দিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে পারে। তিনি তাৎক্ষণিকভাবে ভারতের পার্লামেন্ট ডেকেছিলেন, সেখানকার সৈন্যবাহিনীকে ডেকেছিলেন, পুলিশ কর্মকর্তাদেরকে ডেকেছিলেন। সেখানে বসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের মত সাপেক্ষে সকলের সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন দিয়েছিলেন। বাংলাদেশকে সহযোগিতা করতে হবে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, যুদ্ধ দিয়ে, সর্বক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা সেদিন একমত হয়েছিলেন। আজকে থেকে আমি স্মরণ করছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়ার ভেটো দিয়ে
আমেরিকার সেই সপ্তম নৌবহরকে যদি সেদিন প্রতিহত করতে না পারতেন, হয়তো অদ্যাবধি আমরা স্বাধীনতা পেতে পারতাম না। তাদের সেই ভেটো দেওয়ার কারণে আমেরিকা বাংলাদেশের উপকূলে নৌবহর প্রেরণ করতে পারেনি। কাজে আজকের দিনে আমি স্মরণ করছি রাশিয়ার তৎকালীন সেই প্রধানমন্ত্রীকে। আমরা লক্ষ্য করেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিভিন্ন চাপ আসছে বাংলাদেশের উপরে রাশিয়াকে প্রতিহত করার কাজে সহযোগিতা করার জন্য, অবরোধ সৃষ্টি করার জন্য। কিন্তু জাতির জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ব্যর্থহীন কণ্ঠে সেটা প্রত্যাখ্যান করেছিলেন, রাশিয়াকে অনুরোধ করেছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু তার সাথে সম্পর্ক ছেদ করতে তিনি রাজি হননি। এবং সেটা ছিল তার আর একটা বিচক্ষণতার নিদর্শন, যে কৃতজ্ঞতা নিদর্শন, যে রাশিয়া আমাদের বাংলাদেশ সৃষ্টি থেকে সহযোগিতা করেছেন তার প্রতি আমি অকৃতজ্ঞ হতে পারবো না। আমরা যারা আছি, আমাদের নতুন প্রজন্ম আছে, আমি তাদেরকে বলবো, ভারতকে নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু ভারত যদি সেদিন আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা কিন্তু অতি সত্বরে এই স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের বক্তারা বলে গিয়েছেন মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে। সেদিন যদি সরকার গঠন না করে বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা ঘোষণা করে দিলেন, 7ই মার্চ ভাষণ দিলেন, তিনি সকল জনগণ উদ্বুদ্ধ হলো, অস্ত্র হাতে নিল, ট্রেনিং নিল, যুদ্ধ করলে যুদ্ধ করতেই থাকতেন, কিন্তু সরকার গঠন না হলে কিন্তু এটাকে বাস্তবায়ন করা সম্ভব হতো না। তাদের মুজিবনগর সরকারের যে গুরুত্ব এটা অনেক অনেক বেশি, কারণ সরকার গঠন না করলে আমাদের কেউ স্বীকৃতি দেওয়ার সুযোগ পেত না। তারা প্রস্তুতি নিয়েছিল স্বীকৃতি দেওয়ার জন্য। সেই প্রস্তুতির ফল স্বরূপে পরবর্তী সময় আমাদের বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন 72-এর পর এক এক করে অনেক রাষ্ট্রে আমাদের স্বীকৃতি দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু তো দেশের প্রত্যাবর্তনের সময় লন্ডনে গিয়ে লন্ডনের স্বীকৃতি তিনি আদায় করে নিয়ে আসছিলেন। ভারতের স্বীকৃতি তো আগেই তারা দিয়ে দিয়েছে, যুদ্ধের সময় তো তারা নভেম্বরের 6 তারিখে দিয়ে দিয়েছিলেন। ভুটান আগেই দিয়ে দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধকালীন, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। অন্যান্য রাষ্ট্রগুলো 72 সালে অনেকগুলো রাষ্ট্র আমাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের গণহত্যা নিয়ে যে কথা আছে, আসলে আন্তর্জাতিক স্বীকৃতি অবশ্যই আমরা ইনশাল্লাহ পাবো, সে চেষ্টা সরকারের আছে। সেদিনকার গণহত্যা নিয়ে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বলেছিলেন যে এই দ্বিতীয় মহাযুদ্ধে যে হত্যাযজ্ঞ হয়েছে তার চাইতেও অনেক অনেক গুণ বেশি হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সময়। কাজে যেহেতু জাতিসংঘের তৎকালীন যিনি মহাসচিব ছিলেন তিনি এই কথা বলে গিয়েছেন, বিভিন্ন পেপার পত্রিকায় পুস্তিকায় সেটা স্থান পেয়েছে, অবশ্যই আমরা গণহত্যার স্বীকৃতি পাবো। আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি যেমন আমরা পেয়েছি, গণহত্যা দিবস হিসাবেও আমরা এই দিবসটিকে স্মরণ করতে পারবো, এই আশা আমরা ব্যক্ত করছি। আমি বেশি কথা বলবো না, আসলে আমরা বলতে গেলে অনেক বলি, থামি না, কিন্তু তারা শ্রোতা অনেকক্ষণ শুনতে শুনতে তখন আর শুনতে ইচ্ছা করে না। আমাদের ইউনো সাহেব একটা কথা বলছেন, আজকে তিনি সভাপতিত্ব করছেন, এখানে গুটি কয়েক ছাত্রী আছে মাত্র, তাদের অবশ্যই এ বিষয়ে কিছু জ্ঞান আছে এবং আমাদের সরকারও এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে ডিগ্রি এবং অনার্সে প্রত্যেকটা শ্রেণীতে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক করেছেন। সে সায়েন্স নিয়ে পড়ুক, কমার্স নিয়ে পড়ুক আর আর্টস নিয়ে পড়ুক, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটা এটাকে কম্পালসারি করেছেন। এবং বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মধ্যে সবগুলো উত্তরেই সেখানে পাওয়া যায়, খুঁজলে সবগুলো উত্তরেই সেখানে আছে, একটু চর্চা করলেই আমাদের হয়। আর আমি বলবো বাংলাদেশের ইতিহাস পুস্তক থেকে আমরা গ্রহণ করার দরকার নাই, মুখে মুখে আমরা বাংলাদেশের ইতিহাস শিখে নেব। যদি আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা দিবসে অংশগ্রহণ করি, পালন করি, আলোচনা মন দিয়ে শুনি, তাহলে এটা আমাদের আসলে স্বাভাবিক হয়ে যাবে। আমরা নিজেরা আলাপ আলোচনার মধ্যেই আমরা এগুলা শিখতে পারবো। তা আজকের দিনে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন এবং সাথে আমাদের নতুন এসিল্যান্ড সাহেব এসে এখানে যোগ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সাংবাদিক যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণে বলবো যে আসলে একটা রাষ্ট্রে যেমন শিক্ষকরা যেমন জাতি গড়ার কারিগর আমরা বলে থাকি, একটা দক্ষ
আমরা যেমন একটা রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করে রাষ্ট্রের কার্যক্রমকে বাস্তবায়ন করতে পারে, ঠিক সাংবাদিকরাও কিন্তু একটা রাষ্ট্রের জন্য অনেক অনেক গুরুত্ব বহন করে। এই সেদিন দেখলাম সময় টিভি গবেষণা করে বের করেছে বুড়িগঙ্গা নদীর পানি কতখানি দূষিত, কত বিষ সেখানে অবস্থান করতেছে, সে পরিমাণগুলো তারা পানিতে দেখিয়ে দিয়েছে। এটাও কিন্তু একটা গবেষণার বিষয়। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে গবেষণার প্রয়োজন আছে। তারা নিজেদের উদ্যোগে কিন্তু এটা দেখিয়েছে। এইভাবে আমাদের যদি উদ্দেশ্য থাকে যে আমরা সকল খারাপগুলোকে বর্জন করব, ভালোগুলোকে গ্রহণ করব এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব, এই যদি সকলের থাকে তাহলে আমার মনে হয় আমরা পিছিয়ে যাব না। একটু কথা একটু বলতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং অধিকতর মূল্য, এটা সত্যি কথা। কিন্তু এর অধিকতর মূল্যটা নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। কোনো মানুষ কি আসলে না খেয়ে মারা যাচ্ছে? কোনো মানুষ কি বস্ত্র না পরে আছে? কোনো মানুষ কি শীতে ভুগছে? আমার মনে হয় না। আমাদের কষ্ট হচ্ছে কাদের? যারা সীমিত ছোট চাকরি করে তাদের কষ্ট হচ্ছে। এছাড়া যারা মোটামুটি পদস্থ কর্মকর্তা আছেন তাদের রুটিনটা একটু চেঞ্জ করে নিলে খরচটা পোষাতে পারে। আর আছে তারা যারা জমির উপরে নির্ভরশীল, তাদের জমির উৎপাদনের খরচটা বেশি, এইখানে তারা একটু সমস্যায় আছে। কিন্তু যারা ভ্যান রিক্সা চালক আছেন, যারা দোকানদার আছেন, যারা এদের মানে সেলুন আছে, ব্যবসায়ী থাকি বিভিন্ন ক্ষেত্রে কর্মযোগ্য ফেরান, তারা কিন্তু সমস্যা নাই। কারণ আগে ভ্যান ভাড়াতে এখানে 5 টাকা, এখন সেখানে 10 টাকা, তাদের কিন্তু আয় কমে নাই নাকি? আমরা একটা শ্রেণী একটু হিমশিম খাওয়ার মধ্যে আছি। তবে আমাদের যে অবস্থা আছে আমাদের একটু হিসাব করে সেখানে অগ্রসর হতে হবে। এটা বৈশ্বিক সমস্যার কারণে আমাদের এটা হয়েছে। আর এটাও সত্যি কথা, 10 বছর আগে যে মূল্য ছিল 10 বছর পরে কিন্তু মূল্য সেখানে স্থিতি থাকে না, আগাইতেই থাকে। জীবনযাত্রার মান বৃদ্ধি পেতে থাকে আর দ্রব্য মূল্যের বৃদ্ধিটা কিন্তু আগাতে থাকে। কাজে আমাদের এখানে একটু যেটা দরকার সেটা হলো যার আয় দিয়ে শেষে একটু রুটিন করে যদি আমরা একটু বাজেট করে নিই, নিজস্ব বাজেট করে নিই, তাহলে কিন্তু আমরা আর অভাবের সম্মুখীন হব না। তো আমি সকলে ভালো থাকুক, সবাই মঙ্গল কামনা করে আমাদের এই মজুর দিবসের সার্থকতা সকলে আমরা ধরে রাখবো, এর প্রতি সম্মান প্রদর্শন করব এবং আমরা প্রতি বছর যাতে এই দিবসটি অংশগ্রহণ করে আলোচনা করতে পারি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের মাদারীপুর আসনের মাটির মানুষের নেতা মোসাম্মদ আমিনা ম্যাডামকে আর দিক নির্দেশনা বক্তব্য এবং ইতিহাসকে উনি যেভাবে বিশ্লেষণ করেছেন, আসলে উনি যে একজন শিক্ষক, প্রতিনিয়ত ওনার বক্তব্য যখনই শুনি আমরা তন্ময় হয়ে শুনি এবং আমি দেখেছি শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত লক্ষ্য করি যখনই উনি বক্তব্য দেন যে কোনো অনুষ্ঠানে ওই বিষয়ভিত্তিক বক্তব্যের মাধ্যমে উনি আসলে শ্রোতাদেরকে অত্যন্ত একেবারে নৈকট্যে নিয়ে আসে, সবাই তন্ময় হয়ে শুনে। আমি ম্যাডামকে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আমাদের আমরা সবাই জানি যে আসলে 1757 সালের যে 23শে জুন পলাশীর আম্রকাননে মূলত আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক 252 বছর পরে আমাদের বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা এবং যিনি নির্মাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের আমাদের বাংলারই এই মুজিবনগর সরকার আমাদের আরেকটি আম্রকাননে, মেহেরপুরের আম্রকাননে স্বাধীনতার সূর্য আবার পুনরায় উদিত হয়েছিল। আসলে এর চেয়ে ভয়ঙ্কর সুন্দর ইতিহাসের প্রতিশোধ আর হতে পারে না। আমরা সেই মুজিবনগর সরকার এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সবকিছু আমরা মূলত আমরা জাতির পিতার ঐতিহাসিক নেতৃত্বে আমরা পেয়েছিলাম। আজকে ডিজিটাল বাংলাদেশ আমাদের স্বপ্ন না, এটা প্রাত্যহিক বাস্তবতা। আমরা স্মার্ট বাংলাদেশের পথে নিয়ে এগোচ্ছি। আমরা স্মার্ট বাংলাদেশের জন্য আমরা স্মার্ট সিটিজেন, দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য আমরা সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে আমাদের যারা পূর্ণমন্ত্রী শিক্ষার্থীরা আছে, তোমরা
কিভাবে মুজিবনগর দিবস ম্যাডাম অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে ঐতিহাসিকভাবে সকল বক্তারাই বিশ্লেষণ করে তোমাদেরকে শুনিয়েছে। তোমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক, তোমরা স্মার্টলি কিভাবে দ্রুততম সময়ে যে কোনো বিষয়কে তোমরা আয়ত্তে নিল, কিভাবে দ্রুততম সময়ে কোনো বিষয়কে তোমরা গুগলে সার্চ দিল, যে কোনোভাবে শিক্ষকের কাছ থেকে তোমরা প্রকৃত ইতিহাসকে জেনে, প্রকৃত ইতিহাস না জানলে স্মার্ট বাংলাদেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারবে না। আমরা আজকের এই অনুষ্ঠানের আমরা সার্থকতা মনে করবো, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং সাথে সাথে আমি ম্যাডামকে বলবো আমাদের বিদায়ী এবং যে নবাগত আছে তাকে ফুলের শুভেচ্ছা প্রদানের সম্মতি যদি দেন ম্যাডাম, তাহলে আমরা একটু ফুল দিতে পারি। আর আমাদের নতুন আরেকজন অফিসার আছে, ফ্যামিলি প্ল্যানিং অফিসার।